আসসালামু আলাইকুম। নামজারি যে সমস্ত ভূমি মালিকদের নেই এবং নামজারি না থাকার কারণে কিছু ভূমি মালিকদেরকে অনেক জটিল এবং বড় বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কোন সে ভূমি মালিকগণ যাদের নামজারি না থাকার কারণে এ ধরনের বড় বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ভিউয়ার্স, মনে রাখবেন, নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ ভূমি মালিকানার ক্ষেত্রে নামজারিকে অন্যতম একটি প্রধান নিয়ামক হিসেবে ধরা হয়ে থাকে। সাধারণত রেকর্ডের সময় ভূমি মালিকদের নামে খাজনা আদায়ের সুবিধার্থে সরকার ভূমি মালিকদের নামে নামে আলাদাভাবে যে খতিয়ান প্রস্তুত করে থাকেন, সেই খতিয়ানের সময় কিন্তু ভূমি মালিক হিসেবে কে আছেন, এই জমিটি কতটুকু, জমির পরিমাণ কতটুকু, জমির শ্রেণী কতটুকু, বিস্তারিতভাবে ওই খতিয়ানে উল্লেখ করা হয়ে থাকে। পরবর্তীতে ওই খতিয়ানের আলোকে যদি কোনো ব্যক্তি জমি বিক্রয় করে থাকে, সেক্ষেত্রে নতুন যে জমি বিক্রয় হয়ে যাচ্ছে বা নতুনভাবে যে ব্যক্তিটি ওই জমি ক্রয় করছে, এই উভয়ের ভিতরে একটি মালিকানা প্রমাণপত্র হিসেবে একটি দলিল তিনারা সম্পাদন করে থাকেন এবং উক্ত ওই দলিল উপজেলা যে সাব রেজিস্ট্রি অফিস আছে, সেখানে যে উপজেলা সাব রেজিস্ট্রারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হয়। সাধারণত এই রেজিস্ট্রিকৃত দলিল যখন সম্পাদন হয়ে থাকে বা রেজিস্ট্রেশন হয়ে থাকে, ওই সময় স্থানীয়ভাবে বা ব্যক্তি পর্যায়ে একজনের কাছ থেকে আরেকজন জমি ভোগ দখলের অধিকার পেয়ে থাকে। কিন্তু সরকারের যে রেকর্ড বই আছে, অর্থাৎ পূর্বে যে রেকর্ডটি হয়েছিল, সরকার যখন রেকর্ড কার্যক্রম পরিচালনা করেছিল, ওই সময় যিনি ভূমির মালিক ছিলেন, সরকারের কাছে ওই ব্যক্তির মালিকানায় ততক্ষণ পর্যন্ত বজায় থাকে যতক্ষণ পর্যন্ত নতুন যে ব্যক্তি জমির মালিকানা পাচ্ছেন, উনি এই দলিল মোতাবেক এসিল্যান্ড অফিস বরাবর বা উপজেলা ভূমি সহকারী কর্মকর্তার যে অফিসটি আছে, সেখানে উনি দরখাস্ত করার মাধ্যমে নিজের নাম পরিবর্তন করে না নিয়েছে, অর্থাৎ পুরাতন মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিকের নাম সেখানে সংযোজন বা সন্নিবেশিত না করছে, ততক্ষণ পর্যন্ত সাবেক মালিকের নামই সরকারি রেকর্ড বইতে বিদ্যমান থাকে। যেহেতু নামজারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া এবং নামজারির মাধ্যমে আসলে সরকারের যে রেকর্ড বই আছে, রেকর্ড বইতে জমির পুরাতন মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিকের নাম ওঠানো হয়ে থাকে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে সাধারণত নামজারি প্রক্রিয়া হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এখন এই যে নামজারি প্রক্রিয়া, এই নামজারির মাধ্যমে মূলত সরকারি রেকর্ড বইতে জমির নতুন মালিকের নাম সন্নিবেশিত হয় এবং নতুন মালিক সরকারকে খাজনা প্রদানের জন্য তিনি প্রস্তুত, এই বিষয়টি সেখানে সরকারও বুঝতে পারে। এখন কোন সে ব্যক্তিগুলো যাদের নামজারি না থাকার কারণে সমস্যা হচ্ছে, মূলত ওয়ারিশ সূত্রে যে মালিকগুলো জমির মালিকানা পেয়ে থাকে, এই ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পাওয়ার মাধ্যমে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি যখন জমির মালিকানা লাভ করে, ওই সময় যদি ওনারা কোনো জমি বিক্রয় করতে যায়, সেক্ষেত্রে ওয়ারিশান সনদের মাধ্যমে চাইলেই জমি বিক্রয় করতে পারে। তবে এক্ষেত্রে সব থেকে বড় যে জটিলতার সৃষ্টি হয়, সেটি হচ্ছে জমির অবস্থান নিয়ে সমস্যা তৈরি হয়। অর্থাৎ যখন কোনো ব্যক্তি ওয়ারিশান সনদের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি কারো কাছে বিক্রয় করে থাকে, তখন ওই জমিটি কে কোন দিকে ভোগ দখল করবে বা কোন দিকে উনি উল্লেখ করে জমিটা বিক্রয় করবে, এই সিচুয়েশন বা এরকম একটা সমস্যার মুখোমুখি হতে হয়। যার কারণে উত্তরাধিকার সম্পত্তি সাধারণত বিক্রয়কারীর ক্ষেত্রে যারা সচেতন মানুষ, তারা এই জমি ক্রয়ের সময় বন্টননামা দলিল দেখতে চায়। এই কারণে বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী যিনি পূর্বে ছিলেন এবং বর্তমান ভূমিমন্ত্রী যিনি আছেন, ইনারা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং কোনোভাবেই এখন থেকে ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার সম্পত্তি নিজেদের ভিতরে বন্টননামা দলিল করা ছাড়া চাইলেই কোনো ব্যক্তি আর ওই জমি ক্রয় বিক্রয় করতে পারবে না। তাহলে ভিউয়ার্স, যদি আপনি উত্তরাধিকার সূত্রে কোনো জমি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই, যদি আপনারা একাধিক মালিক হয়ে থাকেন, তাহলে নিজেদের ভিতরে একটি আপোষ মীমাংসার মাধ্যমে বা আপোষ বন্টনের একটা ব্যবস্থা করে নিতে হবে, যেটা দালিলিকভাবে একটা বন্টনামা দলিল করে নিতে হবে এবং সেই দলিল নামজারি করে নিতে হবে। যদি এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একসাথে অনেক ধরনের লাভ পাবেন। অর্থাৎ আপনি চাইলেই আপনার দিক উল্লেখ করার মাধ্যমে আপনি একটু বেশি দামে হলেও বা চলতি বাজার দরে কিন্তু আপনি জমিটা বিক্রয় করতে পারছেন। আজ যদি আপনার ওটা বন্টননামা না করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি জমি বিক্রয় করতে চাইলেও সহজে কিন্তু ওই জমি কেউ ক্রয় করতে চাইবে না, কারণ সেখানে একাধিক মালিকানা আছে এবং অন্য যে ওয়ারিশগুলো আছে তাদের সম্মতি যদি না থাকে, তাহলে আপনি তো চাইলেই আপনার প্রয়োজনে আপনার জমি বিক্রয় করতে পারবেনই না। এই সকল কারণে আপনার বিশেষ কোনো কারণে যে কোনো সময় চাইলেই জমি বিক্রয় করতে হতে পারে, সেটা আপনার ছেলে মেয়ের পড়াশোনার জন্য হোক বা মেয়ের বিবাহের খরচ বহনের জন্য হোক বা ছেলেকে বিদেশ পাঠানোর জন্য হোক, বিভিন্ন যে কারণে কিন্তু জমি বিক্রয় করতে হতে পারে। এই কারণে আপনি যেহেতু জমি
চিরস্থায়ী নয়, জমি যে কোনো সময় কারোর বিক্রয় করার প্রয়োজন হতে পারে। তাহলে আপনি যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই এখন আপনার যে অন্য যে সহ অংশীদার আছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, আপোষ মীমাংসার মাধ্যমে একটি বন্টনামা দলিল করে নিন। এই বন্টনামা দলিল করে নেওয়ার মাধ্যমে অনতিবিলম্বে বন্টনামা দলিল নামজারি করে নিতে হবে। আর নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেই আপনি চাইলেই ওই জমি তখন ইচ্ছা মাফিক বা আপনার নিজের স্বাধীনতা অনুযায়ী আপনি বেচা কেনা বা ক্রয় বিক্রয় করতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা ছিল মূলত তাদের উদ্দেশ্যে যারা ওয়ারিশান সূত্রে জমির মালিকানা পাচ্ছে বা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পাচ্ছে কিন্তু এখনো তারা নামজারি করেনি। তাদের জন্য এই ভিডিওটি, যেহেতু বাংলাদেশ সরকারের আইন এখন অত্যন্ত কঠোর এবং অনেক স্বচ্ছ, সেই কারণে আপনারা অবশ্যই নামজারি প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন। আর নামজারি করতে হলে আপনাকে অবশ্যই একটি বন্টনামা দলিল থাকতে হবে। তাহলে বিষয়টি আশা করি বুঝতে পারছেন। আমি যাদের উদ্দেশ্যে ভিডিওটি করেছি আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পারবেন এবং অনতিবিলম্বে এই সম্পর্কিত যা পদক্ষেপ নেওয়া দরকার আপনারা সে সম্পর্কিত পদক্ষেপ গ্রহণ করবেন।